আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে সসীম ধারা অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো। এখানে আমাদের ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 15 কিউব ধারাটির সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটির সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক দেওয়া নেই, কারণ এখানে আমাদের ধারাটি দেওয়া রয়েছে। আর এখানে আমাদের যে ধারাটি দেওয়া রয়েছে এই ধারার সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এরকম যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে স্বাভাবিক সংখ্যার সূত্র দিয়ে প্রশ্নটি সমাধান করতে হবে। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যার 3টি সূত্র রয়েছে। একটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এবং তারপরে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এবং সর্বশেষ হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমাদের এখানে ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের প্রত্যেকটি সংখ্যার উপর, অর্থাৎ প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার উপর কিউব রয়েছে, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি দিয়ে আমরা এই প্রশ্নটির সমাধান করব। তাহলে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যে সূত্রটি রয়েছে সেটি আমরা লিখি। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 আমরা শেষে লিখব n কিউব, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। আর এখানে যেহেতু আমাদের n এর পরিবর্তে 15 দেওয়া রয়েছে তা আমরা দ্বিতীয় লাইনটা এভাবে লিখব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস এই n কিউবের পরিবর্তে আমরা লিখব 15 কিউব। এখন আমরা যেখানে যেখানে n রয়েছে সেখানে আমরা 15 লিখব। তাহলে আমরা এখানে লিখি 15 ইন্টু 15 প্লাস 1/2, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেব। এখন হচ্ছে আমাদের এখানে আমাদের রয়েছে 15, এই 15 লিখলাম, তারপর আমাদের ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট মানে গুণ, তারপরে 15 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 16, আর নিচে আমাদের রয়েছে 2, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে আমাদের ব্র্যাকেটের উপর যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমরা স্কোয়ার দিয়ে দেব। এখন যদি আমরা এখানে হিসাব করি 8 দুগুণে 16, এখন 8 আর 15 আমরা গুণ করব, গুণ করে আমরা এখানে গুণফলটি লিখব। তোমরা যদি 8 আর 15 গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে 8 আর 15 গুণ করলে পাবে 120, আর এটার উপরে রয়েছে স্কোয়ার, তাহলে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব। এখন আমরা 120কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে 14,400। তাহলে এটি হচ্ছে আমাদের ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি সূত্রটি রয়েছে সেটি দিয়ে আমরা 15টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পাইলাম 14,400। এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নটির সমাধান। এখন আমরা খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান করব। এখানে বলা হয়েছে n এর মান নির্ণয় করো, আর আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে 5 যোগ 7 যোগ 9 যোগ 11 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 165। এখানে যেহেতু আমাদের n এর কথা বলা হয়েছে তাই আমরা প্রথম অংশটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব। তো আমাদের এখানে খ নাম্বার প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে ধারাটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমরা যদি পাশাপাশি দুইটি পদের বিয়োগফল বের করি, 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2, আবার 11 থেকে 9 বিয়োগ করলে হয় 2, অর্থাৎ পাশাপাশি দুইটি পদের বিয়োগফল সবসময় একই থাকে, এটি হচ্ছে একটি সমান্তর ধারা। তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম দুইটি লাইন হচ্ছে ধারাটির প্রথম পদ আর সাধারণ অন্তর, এই দুইটি আমাদের সবসময় লিখে নিতে হবে। তাহলে ধারাটির প্রথম পদ আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের প্রথম পদ এর মান হচ্ছে আমাদের এখানে 5 রয়েছে প্রথম পদ, তাহলে প্রথম পদ এ সমান 5। তারপরে আমরা লিখব সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা সাধারণ অন্তর ডি সমান, আমরা সাধারণ অন্তর বের করব দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, অথবা যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করব। তো আমরা দ্বিতীয় পদ হচ্ছে 7, আবার প্রথম পদ হচ্ছে 5, 7 থেকে আমরা 5 বিয়োগ করব, 7 - 5। এখানে ভুল করেও তোমরা প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবে না, অর্থাৎ সবসময় তোমরা যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করতে পারবে। তাহলে আমরা 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমাদের পাবো এখানে 2, আর এটি যেহেতু আমাদের সমান্তর ধারা আমরা লিখে দিতে পারি এটি একটি সমান্তর ধারা। আমরা
এর মান এবং আর ডি এর মান এই দুইটি মান যদি বের করি এরপরে আমাদের অবশ্যই একটি সূত্র লিখতে হবে। এখন আমরা এখানে কোন সূত্রটি লিখব সেই সূত্রটি আমরা উদ্দীপকের সাহায্যে নিতে পারি। এখানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 165। এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তাই অবশ্যই আমরা সমষ্টি সূত্রটি লিখব। তোমরা ধারার অঙ্কের ক্ষেত্রে সবসময় এর মান ডি এর মান এই দুইটি মান লেখার পর অবশ্যই একটি সূত্র লিখতে হবে, সেটা কনসেপ্টটা মাথায় রাখবে। আর এখানে আমরা এর মান ডি এর মান লেখার পর অবশ্যই সূত্র লিখতেছি। তাহলে আমরা জানি আমরা জানি এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা সমষ্টির সূত্রটি লিখব। সূত্র লিখতে হবে সেটি জানলে হবে না, কোন সূত্রটি লিখতে হবে সেটিও কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা সমষ্টির সূত্রটি লিখব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আর এখানে আমাদের n এর মান নাই, আমরা লিখতে পারি n/2। আর এখানে আমাদের 2 ইন্টু এর মান হচ্ছে আমাদের এখানে কত 5। তাহলে এর পরিবর্তে আমরা লিখব 5, তারপরে রয়েছে প্লাস n-1। n এর মান যেহেতু নাই আমরা লিখলাম n-1। তারপরে রয়েছে ডি, আমাদের ডি এর মান হচ্ছে কত 2, আমরা ডি এর জায়গায় লিখলাম 2। তাহলে এখন যদি আমরা এখানে হিসাব করি n/2, তারপর আমরা 5 আর 2 যদি গুণ করি 5 দুগুণে হয় 10, তারপরে রয়েছে প্লাস। আমরা এখন এই n এর সাথে 2 গুণ করব, আবার -1 এর সাথে 2 গুণ করব, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো রয়েছে সেই রাশির সাথে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটি গুণ আকারে রয়েছে সেটি আমরা গুণ করব। আমরা যদি n এর সাথে 2 গুণ করি তাহলে আমরা পাবো 2n। আমরা 1 এর সাথে 2 গুণ করব, তার আগে আমরা চিহ্ন গুণ করে নেব। ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস আর 1 এর আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। আমরা 1 এর সাথে যদি 2 গুণ করি 2 একে 2। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে আমরা এখানে পাচ্ছি n/2। আমরা এখন সংখ্যা আর সংখ্যা হিসাব করব। আমরা 10 এর আগে রয়েছে প্লাস আর 2 এর আগে রয়েছে মাইনাস, তাহলে একটি সামনে প্লাস আর একটি সামনে মাইনাস থাকলে আমরা বিয়োগ করব। তাহলে 10 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের আসে 8, তারপরে রয়েছে আমাদের প্লাস 2n। এখন এখানে আমাদের রয়েছে n/2 আর 8 + 2n থেকে আমরা 2 কমন নিতে পারি, কারণ আমাদের 8 এর মধ্যে একটি 2 রয়েছে। 8কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি 2 গুণ 4। আবার এখানে আমাদের 2n এর মধ্যে কিন্তু একটা 2 রয়েছে। 2n-কে যদি আমরা লিখি তাহলে আমরা লিখি 2 গুণ n, তার মানে এখানে আমাদের কিন্তু 2 কমন রয়েছে। অর্থাৎ 8 + 2n থেকে আমরা 2 কমন নেব। তা আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা 2 কমন নিলাম। তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে কত 8 থেকে আমরা 2 কমন নিচ্ছি। 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 4 দুগুণে 8, এখানে থাকবে 4, তারপরে রয়েছে প্লাস 2n থেকে আমরা 2 কমন নিয়েছি, বাকি রয়েছে এখানে n। তাহলে এখন আমরা এই 2 আর 2 যদি কেটে দেই তাহলে আমাদের থাকলো n ইন্টু 4 প্লাস n। হ্যাঁ, এখন আমরা এখানে ব্র্যাকেট তুলব। আমরা n এর সাথে যদি 4 গুণ করি তাহলে আমরা পাবো 4n, আবার প্লাস আর প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, n এর সাথে যদি আমরা n গুণ করি তাহলে আমরা পাবো n²। তাহলে এটি হচ্ছে আমাদের n সংখ্যক n সংখ্যক পদের সমষ্টি। আর উদ্দীপকে বলা হয়েছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 165। তা আমরা প্রশ্ন মতে দিয়ে একটি সমীকরণ লিখতে পারি। প্রশ্ন মতে আমরা n সংখ্যক পদের সমষ্টির মান পাইছি কত 4n + n²। আর উদ্দীপকে n সংখ্যক পদের সমষ্টির মান কত রয়েছে 165। তাহলে এখন আমরা এটাকে মিডল টার্ম করব, সেজন্য আমরা একটা সাজাই লিখি। n²টাকে আগে লিখলাম, তারপরে প্লাস 4n লিখলাম। আর এখানে রয়েছে আমাদের ডান পাশে প্লাস 165, আমরা পক্ষান্তর করে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটি হবে মাইনাস 165। আর ডান পাশে কিন্তু আমাদের কোনো সংখ্যা নেই, তাই আমরা ডান পাশে কি লিখব 0। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এখানে মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য আমাদের এখানে একটু খেয়াল করবে, আমাদের মাঝখানের যে পদটি রয়েছে সেটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি পদ যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটি আবার মিলানো যায় এবং গুণ করলে যাতে শেষেরটি মিলানো যায়। এটি কিন্তু তোমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করতে পারো। আমি এখানে সাইটে রাফ আকারে দেখাচ্ছি, ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি না। আমি আলাদা একটি ভিডিওতে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মিডল টার্ম নির্ণয় করতে হয় সেটি দেখাবো। তাহলে এটির জন্য আমাদের প্রথমে 165কে কোন সংখ্যা দিয়ে যায় সেটি দেখি। আমরা যদি 3 দিয়ে দেই 3 × 5 = 15, 3 × 5 =
15, তাহলে এখানে আসতেছে 55। তারপরে আমরা 55কে যদি আমরা 5 দিয়ে দেই তাহলে আমাদের আসতেছে 5 11 55। হ্যাঁ, এখন আমরা এইখানে পাইলাম ওই 3 আর 5 গুণ করলে 3 5 15 পাইলাম, আর নিচে পাইছি 11। তা 15 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু 4 মিলে যাচ্ছে। তাই আমরা এই লাইনটি এভাবে লিখতে পারি n স্কোয়ার প্লাস, আমরা বড় সংখ্যাটি আগে লিখব 15n। তারপর আমাদের এইখানে যেহেতু 4 প্লাস 4n মিলাতে হবে তাই আমরা মাইনাস করব 11 মাইনাস 11n। তাহলে আমরা এই 15 থেকে 11 যদি বিয়োগ করি তাহলে প্লাস 4n মিলে যাচ্ছে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর 15 11 গুণ করলে কিন্তু আবার 165 মিলবে, তাহলে আমরা মাইনাস 165 সমান 0। এখন আমরা প্রথম যে দুইটি পদ রয়েছে এই প্রথম দুইটি পদ থেকে কমন নিব এবং শেষের দুইটি পদ থেকে কমন নিব। আমাদের প্রথম দুইটি পদের মধ্যে n কমন রয়েছে, এখানে n রয়েছে 2টি আর এখানে n রয়েছে 1টি, তাহলে আমরা একটি n কমন নিতে পারি। আমরা ব্র্যাকেটের মধ্যে আনকমনগুলো লিখব। 2টি n থেকে আমরা একটি n কমন নিয়েছি, আরও একটি n এখানে লিখব। তারপরে প্লাস 15n থেকে আমরা n কমন নিয়েছি, বাকি রয়েছে 15। তারপরে আমাদের রয়েছে মাইনাস, এখানে রয়েছে 11n আর এখানে রয়েছে 165। তো আমরা এখান থেকে 11 কমন নেব, কারণ 165কেও কিন্তু 11 দ্বারা ভাগ করা যাবে। আমরা যদি 11 কমন নিই তাহলে আমাদের 11n থেকে 11 কমন নিয়েছি, আর বাকি থাকবে কি n। তারপর আমাদের মাইনাস রয়েছে, আমরা কিন্তু এখানে মাইনাস লিখব না, আমাদের ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস। এই মাইনাস আর এই মাইনাস আমরা কী করব, গুণ করব। মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর 165কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে আবার 15 পাবো। তারপর আমাদের সমান 0। এখন হচ্ছে আমাদের n প্লাস 15, এখানে একটি রয়েছে আবার এখানে একটি রয়েছে, আমরা দুইটি থেকে কি একটি কমন নিতে পারি। আর আমাদের আনকমন রয়েছে কি n মাইনাস 11, n মাইনাস 11 সমান কত, 0। আমাদের দুইটি উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে আমরা এটি হয় অথবা দিয়ে দুইটি অংশ করব, হয় n প্লাস 15 প্রথম যে উৎপাদকটি পাইছি সেটি সমান 0, তারপরে অথবা দিয়ে আমরা লিখব n মাইনাস 11 সমান 0। এখন আমরা লিখি n প্লাস 15 পক্ষান্তর করলে হবে কি মাইনাস 15, তারপরে n মাইনাস 11 পক্ষান্তর করলে হবে কি প্লাস 11। তাহলে এখানে কিন্তু আমরা n এর মান পেয়ে গিয়েছি। তাহলে আমাদের বলা হয়েছে n এর মান কত, তাহলে আমাদের n এর মান কিন্তু পাইছি 2টি, কিন্তু এখানে একটি জিনিস ঋণাত্মক চিহ্ন যেটি আসছে সেটি আমরা গ্রহণযোগ্য নয় বলে বাদ দিয়ে দিব, কারণ n মানে হচ্ছে পদ সংখ্যা, আর পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা লিখে দিব এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা কি ঋণাত্মক হতে পারে না। তো আমাদের n এর মান কত আসছে 11, তাহলে আমাদের আনসার হচ্ছে 11। তাহলে এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান করব। এখানে বলা হয়েছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, আর আমাদের উদ্দীপকে দ্বিতীয় যে অংশটি রয়েছে এটি হচ্ছে গুণোত্তর ধারা। এখানে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং দশম পদ হচ্ছে 1/81। তো আমরা দ্বিতীয় অংশটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব। আর তোমাদের ধারার অঙ্কের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে প্রথম লাইনটি হবে ধারাটির প্রথম পদ কি, আর দ্বিতীয় লাইনটি হবে সাধারণ অন্তর কিংবা অনুপাত। তাহলে এখানে আমাদের গুণোত্তর ধারা, যেহেতু ধারাটির প্রথম পদ কিন্তু এখানে বলা নেই, আমাদের তৃতীয় পদ বলা আছে, দশম পদের মান বলা হয়েছে। তো এখানে প্রথম পদ বলা না থাকলেও তোমাদের প্রথম পদটা ধরে নিতে হবে। ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, এখানে যেহেতু প্রথম পদের মান বলা নাই তাই আমরা সমান দিয়ে এ লিখব। তারপর আমাদের দ্বিতীয় লাইনটি হবে সাধারণ অনুপাত, এটি যেহেতু গুণোত্তর দ্বারা তাই আমরা দ্বিতীয় লাইনটি লিখব সাধারণ অনুপাত। আমরা সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করি, এখানে যেহেতু আর এর মান দেওয়া নেই তা আমরা সমান আর লিখব, এটি আমরা ধরে নিলাম। এই দুইটি লাইন লেখার পর তোমাদেরকে অবশ্যই কি একটি সূত্র লিখতে হবে, আর এখানে তোমাদের বুঝতে হবে এই অঙ্কটি করার জন্য কোন সূত্রটি যাবে। এখানে আমাদের বলা হয়েছে একটি গুণোত্তর দ্বারা তৃতীয় পদ 1/√3 এবং বলছে দশম পদ 1/81। এখানে কিন্তু সমষ্টির কথা বলে নাই, তৃতীয় পদ মানে n-তম পদ, দশম পদ এটাও কিন্তু n-তম পদ। তাহলে এখানে আমাদের দুইটি কিন্তু n-তম পদের সূত্রের কথা বলছে, এখানে কিন্তু সমষ্টি শব্দটি নাই। তো আমরা এই দুইটি লাইন লেখার পরে এখানে একটি সূত্র লিখব। তাহলে আমরা কোন সূত্রটি লিখব,
আমরা জানি nতম পদ তাহলে nতম পদের সূত্র কি ar⁻n-1 আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছে কি তৃতীয় পদ তা আমরা এখানে লিখব সুতরাং তিনতম পদের সূত্র হবে কি ar⁻3-1 তাহলে হচ্ছে কত ar 3 থেকে 1 গেলে হয় কত 2 এটা হচ্ছে তৃতীয় পদ তারপর আমাদের বলছে কি দশম পদ মানে 10তম পদ আমরা এর পরের লাইন লিখব 10তম পদ তো 10তম পদের সূত্র কি হবে ar⁻10-1 তাহলে আমাদের আসতেছে কত আমরা 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 9 তাহলে আমরা এই ধারাটির তৃতীয় পদ আর দশম পদ দুইটি মান বের করছি এখন আমাদের কিন্তু উদ্দীপকে কিন্তু তৃতীয় পদের একটি মান দেওয়া রয়েছে 1/√3 দশম পদের কিন্তু একটি মান দেওয়া রয়েছে 1/81 তাই আমরা একটা সমীকরণ লিখতে পারি প্রশ্ন মতে আমরা তৃতীয় পদের মান পেয়েছি কত ar² আর উদ্দীপকে তৃতীয় পদের মান কত বলছে উদ্দীপকে তৃতীয় পদের মান বলছে 1/√3 তাই আমরা এখানে লিখলাম ar² সমান কি 1/√3 এটি হচ্ছে একটি সমীকরণ তারপরে আমরা দশম পদের মান কত পেয়েছি দশম পদের মান পাইছি ar⁹ আর উদ্দীপকে দশম পদের মান কত বলছে 1/81 তাহলে আমরা এখানে লিখতে পারি ar⁹ সমান 1/81 এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ তা আমরা দুইটি সমীকরণ যখন পেয়ে যাব তখন 1 নং আর 2 নং সমীকরণ হিসাব নিকাশ করে এর মান আর আর এর মান বের করতে হবে এটি যেহেতু গুণোত্তর দ্বারা অর্থাৎ এ এবং আর গুণ আকারে থাকে তাই আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব আমরা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে কিন্তু এ এবং আর এর মান আসবে কিন্তু 2 নংয়ে আর এর মান বা আর এর সূচক বেশি এখানে 9 1 নংয়ে আর এর সূচক হচ্ছে 2 তাই আমরা 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ করি তাহলে আমাদের অঙ্কটি হিসাব করতে সুবিধা হবে তাই আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব তো আমাদের 2 নংয়ে বাম পাশে রয়েছে ar⁹ আর 1 নংয়ে বাম পাশে রয়েছে কি ar² তারপরে সমান দিয়ে আমরা ভাগ চিহ্ন দিয়ে উপরে লিখব 2 নংয়ের ডান পাশের মান 2 নংয়ের ডান পাশে কি আছে 1/81 আর নিচে লিখব 1 নংয়ের ডান পাশের মান কত আছে 1/√3 এখন আমরা এখানে যদি হিসাব নিকাশ করি এখানে এ আর এ বাদ তাহলে এখানে r⁹ আর² দুইটি মান রয়েছে তা আমরা যদি ভাগ আকারে যেহেতু রয়েছে তাই সূচক কী হবে বিয়োগ হবে তা আর 9টি থেকে যদি 2টি বাদ দেয় তাহলে আমাদের আর থাকবে কয়টি 7টি আর এখানে আমরা ভাগচিহ্নের উপরে মূল ভাগচিহ্নের উপরে রয়েছে 1/81 সেটি আমরা লিখব আর এই মূল ভাগচিহ্নটাকে কি বানাবো গুণ চিহ্ন বানাবো মূল ভাগচিহ্নকে গুণ চিহ্ন বানালে নিচের যে ভগ্নাংশটা রয়েছে সেটি কিন্তু উল্টে যায় 1/√3 আছে আমরা লিখব কি √3/1 তাহলে আমরা এখানে লিখতে পারি বা r⁷ সমান 1 এর সাথে √3 যদি আমরা গুণ করি তাহলে হয় √3 আর 81 এর সাথে 1 গুণ করলে হয় 81 তারপর আমাদের বাম পাশে রয়েছে কি r⁷ আর ডান পাশে রয়েছে কি √3 আর 81টাকে আমরা কিন্তু সূচকীয় আকারে লিখতে হবে তো 81কে যদি আমরা ভাঙি আমরা 2 দিয়ে যাবে না 3 দিয়ে যদি ভাঙি 3 × 87 আবার 27কে যদি 3 দ্বারা ভাঙি 3 নং 27 আবার 9কে 3 দ্বারা ভাঙলে 3 3-কে 9 অর্থাৎ 3 পাইছি আমরা কয়টি 4টি তাহলে আমরা এই 1টি 2টি 3টি 4টি তাহলে আমরা 3⁴ লিখতে পারি আমি 4টি লিখলাম r⁷ আর এখানে আমাদের রয়েছে √3 আর আমরা নিচে যে 3গুলো রয়েছে একটি স্বাভাবিক 3-র পরিবর্তে আমরা 2টি √3 লিখতে পারি অর্থাৎ একটি স্বাভাবিক সংখ্যা আর 2টি রুটযুক্ত সংখ্যা সমান হয় তাহলে এখানে আমরা একটি 3-র পরিবর্তে √3 যদি লিখি তাহলে 2টি আর তারপরে আমাদের একটি স্বাভাবিক 3কে আমরা √3 আকারে 2টি √3 লিখলাম তারপরে আবারও 2টি √3 তারপরে শেষের 3 জন্য আবারও 2টি √3 তারপরে আমরা এখানে লিখতে পারি r⁷ আর আমাদের উপরে রয়েছে √3 একটি আর নিচে হচ্ছে কয়টি 2 4 6 8টি √3 রয়েছে কয়টি 8টি তো এখন আমাদের বাম পাশে রয়েছে কি r⁷ আর ডান পাশে আমাদের √3 উপরে এবং নিচে থাকার কারণে আমরা এখানে কিন্তু ভাগ করতে পারি উপর থেকে একটি √3 বাদ দেব নিচ থেকে একটি বাদ দেব তাহলে উপরে থাকবে কত 1 আর নিচে √3 কয়টি থাকবে 7টি আর 1 এর উপর যে কোনো সূচক দেওয়া যায় বিধে আমরা একসাথে 7 উপরে ব্র্যাকেটের বাইরে দিয়ে দিলাম তো আমরা উভয় পাশে যদি সূচক 7 আর 7 যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের আর এর মান আসতেছে কত 1/√3
√3। আমরা কিন্তু আর এর মান পেয়ে গিয়েছি। এখন আমাদের এর মান বের করতে হবে। তো আমরা এর মান বের করার জন্য আর এর মান যেকোনো একটি সমীকরণে বসাবো। আমরা লিখতে পারি আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটি যেহেতু সহজ ছিল আমরা এটি দিয়ে বসাবো। 1 নং সমীকরণে বসিয়ে পাই আর এর মান কি 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের 1 নং সমীকরণটি কি ছিল? এ আর স্কোয়ার সমান 1/√3। আমাদের 1 নং সমীকরণটি আমি সাইডে লিখি। এ আর স্কোয়ার সমান কত? 1/√3। এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তো আমরা এখানে প্রথমে রয়েছে কি এ, আমরা এ লিখলাম। তারপরে রয়েছে আর, আমরা আর লিখব না, আর এর মান লিখব। আর এর মান কত? 1/√3। আর এর উপরে স্কোয়ার রয়েছে, আমরা 1/√3 এর উপরে কি দেব? স্কোয়ার। তারপরে সমান কত? 1/√3। তাহলে এখন আমরা লিখতে পারি বা এ ইন্টু আমরা 1কে স্কোয়ার করলে পাই 1, আর √3কে স্কোয়ার করলে রুটে স্কোয়ারে কাটা যায়, আমাদের থাকে কত? 3। আর এই পাশে থাকে কত? 1/√3। হ্যাঁ, এখন আমরা এর সাথে যদি 1 গুণ করি তাহলে আসবে এ, আর নিচে আছে কি 3, আর ডান পাশে রয়েছে আমাদের 1/√3। এখন আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ আরও গুণ করব। এর সাথে √3 গুণ করলে হয় √3a, আর এখানে 1 এর সাথে 3 গুণ করলে হয় 3। আমরা যেহেতু এর মান বের করব, তো আমরা লিখতে পারি এ সমান, এর সাথে √3 গুণ আকারে রয়েছে, তো আমরা এটি ভাগ আকারে নিচে নিয়ে আসতে পারি। তারপর আমরা লিখতে পারি এ সমান, নিচে আমাদের √3 রয়েছে, উপরে কিন্তু একটি 3 রয়েছে, অর্থাৎ একই সংখ্যা থাকার কারণে আমরা এখানেও কিন্তু একটা স্বাভাবিক 3কে আমরা 2টি √3 আকারে লিখতে পারি। এখন আমরা এখানে কাটাকাটি দিতে পারি। এখানে আমাদের এ সমান, উপর থেকে যদি আমরা একটি √3 বাদ দেই আর নিচ থেকে যদি একটি √3 বাদ দেই, তাহলে কিন্তু নিচে আমাদের কোনো আর √3 থাকবে না। উপরে 2টি থেকে একটি কাটা যাওয়ার পর আরও একটি থাকবে। অর্থাৎ আমরা এখানে এর মান কিন্তু পেয়ে গিয়েছি। এর মান কত পেয়েছি? √3। এখন আমাদের ধারাটি নির্ণয় করতে বলছে, গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে। আমাদের প্রশ্নে কি বলছে? গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে আমরা এখন গুণোত্তর ধারাটি নির্ণয় করব। তাহলে আমরা লিখব, সুতরাং গুণোত্তর ধারাটি যে কোনো ধারার প্রথম পদ হচ্ছে কি এ, আর দ্বিতীয় পদ হবে আমাদের প্রথম পদের সাথে সাধারণ অনুপাত যে আর ছিল সেটি গুণ করে দেব এ আর তৃতীয় পদ হবে দ্বিতীয় পদের সাথে আবারও সাধারণ অনুপাত আর গুণ করে দেব, অর্থাৎ আর ছিল আগে একটি, এখন হবে 2টি। আর তৃতীয় পদের পর চতুর্থ পদ, এখানে কিন্তু আরও একটি বেড়ে যাবে, এ আর কিউব প্লাস ... এখন আমরা মান বসিয়ে দেব। আমাদের এর মান হচ্ছে কত? √3, তারপরে প্লাস আবার এর মান হচ্ছে √3, তারপরে ইন্টু আর এর মান আমরা কত পেয়েছিলাম? 1/√3। তাহলে আর এর মান লিখব কত? 1/√3, তারপরে প্লাস এর মান হচ্ছে √3, আর এর মান হচ্ছে কত? 1/√3। আর এর উপরে স্কোয়ার রয়েছে, আমরা 1/√3 এর উপরে স্কোয়ার দিব। তারপরে প্লাস এর মান হচ্ছে √3, আর এর মান হচ্ছে কত? 1/√3। আর এর উপর যেহেতু কিউব রয়েছে আমরা এখানে কিউব দিব, তারপরে ... তাহলে এখন আমরা পাচ্ছি এখানে প্রথম পদ √3, তারপরে প্লাস এই √3 কাটা আমরা এখানে পাচ্ছি কত? 1, তারপরে প্লাস এখানে আমরা একটু হিসাব নিকাশ করি। আমাদের নিচে √3 রয়েছে 2টি, আর উপরে রয়েছে √3 1টি। তো আমরা উপর থেকে একটি যদি বাদ দিই, নিচ থেকে যদি একটি বাদ দিই, তাহলে আমাদের উপরে কিন্তু আর √3 থাকবে না, নিচে একটি √3 আরও থেকে যাবে। আর উপরে কিন্তু 1কে স্কোয়ার করলে আমরা আবার 1 পাবো। তারপরে প্লাস, এখানে আমাদের হিসাব নিকাশটা একটু বোঝো। এখানে আমাদের √3 উপরে রয়েছে একটি, আর নিচে √3 রয়েছে 3টি। তো আমরা উপর থেকে একটি কাটিয়ে দেবো আর নিচ থেকে একটি কেটে দেবো, তাহলে আমাদের উপরে কিন্তু আর √3 থাকবে না, নিচে √3 আরও 2টি থাকবে। আর আমরা জানি 2টি √3 মানে হচ্ছে রুটে স্কোয়ারে কাটা যায়, সেটা শুধু 3 হয়ে যায়। তাহলে আমাদের নিচে হচ্ছে 3, আর উপরে হচ্ছে 1কে কিউব করলে 1 প্লাস ... এটি হচ্ছে কি আমাদের গুণোত্তর ধারাটি। তাহলে আমাদের আনসার হচ্ছে √3 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস 1/3। তাহলে এটি হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।